সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত জাহান দীপা। দর্শক, বাংলাদেশে মিসক্যারেজ বেশ উদ্বেগজনক হারেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটি কিন্তু বর্তমানে একটা বড় জনস্বাস্থ্য ঝুঁকি হিসেবে দাঁড়াচ্ছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিসক্যারেজ এবং বন্ধ্যাত্ব, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার জান্নাত আরা ফেরদৌস ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশে এখন প্রচুর মিসক্যারেজের নিউজ আমরা শুনতে পাই এবং এই সংখ্যাটাও কিন্তু দিন দিন বাড়ছে, এবং পাবলিক হেলথ এক্সপার্ট যারা রয়েছে তারা কিন্তু এটাকে বড় ধরনের জনস্বাস্থ্য ঝুঁকি হিসেবে এটাকে কিন্তু আইডেন্টিফাই করছে। আপনার কাছে জানতে চাই এই বিষয়ে আপনার মতামতটা আসলে কি? মিসক্যারেজ যেটাকে বলি বা অ্যাবর্শন বলে সবাই, এটা আসলে দিন দিন বাড়ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে মানুষ আসলে আগেকার পেশেন্টরা যেভাবে ডাক্তারের কাছে আসতে পারতেন, এখন কিন্তু আসার ইয়েটা বেড়েছে, মানে তাদের স্কোপটা বেড়েছে। সহজেই তারা একজন ডাক্তারের কাছে আসতে পারেন, তাদের কথা বলতে পারেন। সেই জন্য আসলে আমরা সংখ্যাটা ইদানিং মনে হচ্ছে যেন বাড়ছে, তবে বেড়েছে নিঃসন্দেহে, কারণ বেশ কিছু কমপ্লিকেশন যেটা আগে ছিল না সেটা এখন বেড়েছে। যেমন পিসিওএসের হার কিন্তু এখন অনেক বেড়ে গেছে। থাইরয়েডের প্রবলেম যেটা হাইপোথাইরয়েডিজম বিশেষ করে, এটা কিন্তু এখন অনেক বেশি দেখা যায়। এটা কিন্তু আসলে আগে এত বেশি দেখা যেত না। এমন না যে ইনভেস্টিগেশনের ফ্যাসিলিটিস এখন বেড়েছে, আগে ছিল না তা কিন্তু না। আগে কিন্তু যারা ইনভেস্টিগেশন করেছে তাদের ছিল না, সেই দেখা যায় তারই হয়তো বা 5 বছর বা 10 বছর পরে এখন তার থাইরয়েডের প্রবলেমটা শুরু হয়েছে। ইউজুয়ালি থাইরয়েডের যে প্রবলেমগুলো সেটা হচ্ছে থাইরয়েডের কারণ হিসেবে একটা হচ্ছে মা যদি হাইপোথাইরয়েডিজমের রোগী থাকেন, অর্থাৎ এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ। সেটা একটা ব্যাপার, কিন্তু কথা আসলে জিনিসটার মানে হার আসলে এখন আগের চেয়ে অনেক বেশি। আমরা তো এখন যতটুকু জানি যে বাংলাদেশের মোট জনগোষ্ঠী তার মধ্যে প্রায় 3 থেকে 4 কোটি মানুষই কিন্তু থাইরয়েড সংক্রান্ত রোগে কিন্তু আক্রান্ত, বিশেষ করে মেয়েদের মধ্যে মনে হয় এটি বেশি হয়ে থাকে। তো এই থাইরয়েড জনিত সমস্যা যাদের থাকে তাদের আসলে কি কি কমপ্লিকেশনস হতে পারে, সেটা যদি আমরা অ্যাডোলেসেন্স থেকে যদি আমরা শুরু করে একদম অ্যাডাল্ট ফিমেল যারা রয়েছে তাদের মধ্যে আসলে কি কি কমপ্লিকেশনস হতে পারে এই থাইরয়েডের কারণে? আসলে থাইরয়েডের যদি মানে যেটা কমপ্লিকেশন বলি, সে খুব ছোটোবেলায় খুব বেশি কিছু দেখা যায় না। একটা দেখা যেটা হচ্ছে মায়ের যদি থাইরয়েডের প্রবলেম থাকতো এবং তার বাচ্চার যদি তার এটা মা যদি চিকিৎসা না করেন, উনি যদি চিকিৎসা ছাড়া থাকেন, এই অবস্থায় তার যদি বাচ্চা সে কনসিভ করে এবং সেই বাচ্চাটা ডেলিভারি তার যেটা তার বুদ্ধির একটা ব্যাপার থাকে, তার একটা আইকিউ থাকে, তার আইকিউটা কিন্তু লো আইকিউ থাকে। তখন হয়তো আমরা অনেকে বলি না যে, আমরাই বলি আমাদের হয়তো বা কাউকে, তোমার তো বুদ্ধিতে কাজ করছে না, তাহলে তোমার একটু থাইরয়েড টেস্ট করানো দরকার, এরকম আর কি। তা বাবা মা খেয়াল করবে যে তার বাচ্চারা আসলে তার বুদ্ধি মানে তার যে এই বয়সের সাথে তার যে বুদ্ধিটা থাকার, তার যে কার্যকলাপ যেরকম, সেটা যদি মনে হয় যে না তার বয়সের তুলনায় সে কেমন একটু পিছিয়ে পড়া মনে হয়, তাহলে কিন্তু তার আসা উচিত থাইরয়েড টেস্ট করা। এবং আমরা দেখেছি যে বাচ্চার টেস্ট করার পরে মায়ের করে দেখা যাচ্ছে মা অলরেডি শি ইজ সাফারিং ফ্রম হাইপোথাইরয়েডিজম। তো এই জন্য একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে একটু মোটা হয়ে যাওয়া, একটু তারপরে ক্ষুধা, মানে সে খাচ্ছেন, মানে যা খাচ্ছে তার চেয়ে তার ওয়েটটা বেশি গেইন হচ্ছে, এটা একটা ব্যাপার হতে পারে। তারপরে তার ঘুমের প্রবণতা বেড়ে যায়, সে মানে তার অযথাই সে ঘুমাচ্ছে, রাতে ঘুমাচ্ছে, যখন সুযোগ পাচ্ছে ঘুমাচ্ছে। তার মানে কি, তার যে বডির যে ইয়েটা, আসলে থাইরয়েডটা পুরো বডির সমস্ত কার্যকলাপকে সে আসলে কন্ট্রোল করে। সুতরাং তার যে রেচন যেটা আমাকে বলি, বা আমাদের ভাষা যেটাকে বলি যে তার যে মানে বিএমআইটা, সেই বিএমআই দেখা যাচ্ছে তার বিএমআইটা বাড়ছে, কিন্তু সে কিন্তু খাচ্ছে না। এটা কিন্তু আপনার সাথে একটু পিসিওএস এর সাথেও কিন্তু রেঞ্জ থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। জি, আরেকটা হচ্ছে যে সে দেখা যাবে তার হাতে পায়ে মনে হচ্ছে পানি আসতেছে, এরকম চাপ দিলে হয়তো একটু ইডিমা ডেভেলপ করছে। আর আমাদের যারা বেবির জন্য যারা ট্রাই করছে তার দেখা যায় তার ইনফার্টিলিটিতে ভুগছে, এটা একটা ব্যাপার। তারপরে আরেকটু বয়স্ক যারা, তাদের দেখা যাচ্ছে তাদের যে মাল্টিপল জয়েন্ট পেইন হচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, এগুলা কিন্তু সবই
থাইরয়েডের প্রবলেমের জন্য এগুলো এর সাথে আচ্ছা, রিলেটেড। আমরা কিছু রিসেন্ট আমরা গবেষণায় দেখেছি, বিভিন্ন জরিপে কিন্তু আমরা এখন দেখেছি যে 30 ঊর্ধ্ব নারী যারা রয়েছেন, যারা কনসিভ করছেন এবং কনসিভ করার 5 সপ্তাহ বা 6 সপ্তাহ পরে তাদের মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা অ্যাবর্শন তাদের হয়ে যাচ্ছে, এবং তাদের পেছনে দেখা যাচ্ছে যে বিভিন্ন টেস্ট করার পরে দেখা যাচ্ছে তাদের থাইরয়েড জনিত সমস্যা রয়েছে, অথবা অন্যান্য যেটা আপনি ওবেসিটির কথা বলেন, ওভারওয়েটের কথা বলেন, এই ধরনের কমপ্লিকেশনস রয়েছে। সো আপনার কাছে আসলে কি মনে হয় যে থাইরয়েড যদি কারোর থাকে, কনসিভ করার আগে অবশ্যই মেডিকেশনস গ্রহণ করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এবং তার সাথে যে জীবনযাপনের যে পরিবর্তন করাটা, সেটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে ইদানিং আমরা যেগুলো পাচ্ছি, যেটা বললেন যে অ্যাবর্শনের রেটটা অনেক বেশি, মিসক্যারেজ বেশি, এর জন্য একটা বড় কারণ হচ্ছে থাইরয়েড। থাইরয়েডের জন্য অবশ্যই এমনও হয় যে প্রেগনেন্সিও আসে না, আসলেও অ্যাবর্শন হচ্ছে। একটা বড় সমস্যা ইদানিং সেটা হচ্ছে পিসিওএস, যেটা হচ্ছে পিসিওএসের পেশেন্ট যাদের ওবেসিটি বেশি, এবং এই পিসিওএসের রোগীগুলো কিন্তু সবচেয়ে বেশি অ্যাবর্শন এদের দেখা যাচ্ছে। এছাড়া আমাদের ইনফেকশনের রেট কিন্তু আগের তুলনায় বেশি। আগে যেমন যে সমস্ত অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স, আসলে এটা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল, তার ভিতরে দেখেন যে অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্সটা বেশি, সেখান থেকে কিন্তু ইনফেকশনটা বেশি হচ্ছে। বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য কিন্তু বাচ্চা অ্যাবর্শন হচ্ছে। তাছাড়া আরও কিছু প্রবলেম আছে যেগুলো আগেও ছিল, যেমন তার যদি কোনো ফাইব্রয়েড টিউমার থাকে, মানে জ্বরতে কোনো টিউমার থাকে, জ্বরতে অন্য কোনো তার জন্মগত ত্রুটি থাকে, যেমনটাকে আমরা বলি যে বাইকর্নেট ইউট্রাস বা সেপ্টেড ইউট্রাস, এগুলো একটা কারণ। এখন এই থাইরয়েডটা আর পিসিওএসটা, এটা কিন্তু একদম সবচেয়ে বেশি আসলে আমাদের সামনে আসতেছে। এটার মেন একটা কারণ হচ্ছে পিসিওএসের একটা বড় কারণ আমরা এরকমই আলোচনা করেছি, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারা এখন তাদের কোনো খেলার জায়গা নাই, এবং আমরা বাবা মারা চাই না ওরা খেলায় সময় নষ্ট করুক, আমরা চাই ওরা পড়তেই থাকুক, খালি পড়তেই থাকুক, ওরা পড়ুক আর ভালো রেজাল্ট করুক। এটা কিন্তু আমাদের একটা, মানে এখন বাচ্চাদের কম্পিটিশনের চেয়ে মনে হয় যে গার্জিয়ানদের কম্পিটিশন অনেক বেশি। ওনার বাচ্চা এখানে চান্স পেলো, তোমার কেন হইলো না, তাহলে তোমার কীভাবে হওয়া যাবে, তাহলে সেটা করতে হবে। এগুলো আসলে একটা কম্পিটিশন, এই জন্য আসলে বাচ্চাদের খেলার জায়গাও নাই। তারপরে আমরাও চাই না, দুইটা মিলে বাচ্চাগুলো আসলে শুধুমাত্র ঘরের ভিতরে থেকে থেকে তারা পড়াশোনা করে আর বসে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন গেজেটে তারা আসক্ত। আলটিমেটলি কী হয়, এবং তারা বসে খাচ্ছে, কী যে খাচ্ছে সবসময় তাও কিন্তু ওরা টেস্টও বোঝে না। আর আলটিমেটলি দেখা যাচ্ছে ওদের ওয়েট গেইন করছে, এবং এই ওয়েট গেইন যেটা হয় সেটা শুধু ওজনই বাড়ে, কিন্তু শক্তি কিন্তু আসলে বাড়ে না। এই যে আপনি পিসিওএস এর কথা বলছেন, আমরা অধিকাংশ ক্ষেত্রে, আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি দেখেছি যে আপনারা গাইনোকোলজিস্ট যারা রয়েছেন, পিসিএস প্রথমেই যখন আপনারা ডায়াগনোসিস করেন, প্রথমেই আপনারা যে ট্রিটমেন্টের পার্টটা বলেন সেটা হচ্ছে আপনি আপনার ওজনটাকে কমান। দ্যাট মিনস ওজন কমানোটা হচ্ছে পিসিওএস এর অন্যতম একটা বড় একটা ট্রিটমেন্ট। এর পাশাপাশি আর কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল থাকে? আসলে ওজন কমাতে গেলে যেটা হয় সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এগুলো আপনারা তো আরও, মানে একটা ব্যাপার যে লাইফস্টাইল মডিফিকেশনটা এর সাথে সাথে চলে আসে। তাহলে ও বলে যে আমি তো ম্যাডাম না খেলে উইক হয়ে যায়, কিন্তু ওজন তো কমে না। এদের তো আসলে মেনলি ওয়েট বাড়ার মেন কারণ হচ্ছে হরমোনের জন্য, অ্যান্ড্রোজেনের জন্য বেশি বাড়ে। তো সেই জন্য ওদেরকে বলা হয় যে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন। আর কিছু ড্রাগ বাজার আছে, যেমন মায়োনিসিটল আছে, এই টাইপের কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলো এর সাথে কাজ করে। আরেকটা হচ্ছে মেটফর্মিন। মেটফর্মিন কিন্তু দারুণ কাজ করে এখানে, একদম মোটামুটি বলা হয় যে 6 মাসের ভিতরে সে 10 থেকে 20% ওয়েট রিডিউস করতে হেল্প করে। তাহলে পিসিওএসের পেশেন্টকে 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে তার ডায়েটটা, মানে লাইফস্টাইল মডিফিকেশনের সাথে তার ডায়েটটাও মডিফিকেশন হবে। আরেকটা হচ্ছে তার মেটফর্মিন বা মায়োনিসিটল, এই জিনিস, মানে কিছু মেডিসিন, কিছু তার খাবার দাবার, আর তার সাথে তার লাইফস্টাইল মডিফিকেশন। অনেকেই একটা টার্মে একটু কনফিউশন হয়ে যায় যে মিসক্যারেজ অ্যান্ড অ্যাবর্শন, ডিফারেন্সটা আসলে মিসক্যারেজ বা অ্যাবর্শনের ভিতরে বেসিক্যালি কোনো পার্থক্য নেই, দুটো আসলে একই জিনিস। এখন আমরা বলি মিসক্যারেজ বলি, কিন্তু এই অ্যাবর্শন বলতে গেলে আসলে কথাটা একই, হয়তো বা নর্মালি আমরা আমাদের মেডিকেল টার্মে আমরা কিন্তু আসলে অ্যাবর্শনটা ইউজ করি। স্বাভাবিকভাবে যদি আমরা বলে থাকি যে অ্যাবর্শন মানে অ্যাবর্শন হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে, অ্যান্ড মিসক্যারেজ দ্যাট মিনস হচ্ছে যে মিসক্যারেজ আমি করিয়েছি, আমি স্ব ইচ্ছায় করিয়েছি। এইরকম আসলে কোনো টার্ম নাই। টার্মটা হচ্ছে যে অ্যাবর্শনের কয়েকটা প্রকারভেদ আছে। একটা আছে সেটা হচ্ছে যেটা মানে কেউ যদি নিজের থেকে করে, সেটা হচ্ছে তার, মানে আমরা যেমন ওকে আমরা যদি ক্লাসিফিকেশন করি, তাহলে অ্যাবর্শনের ভিতরে একটা হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন বলি, ইনকমপ্লিট অ্যাবর্শন বলি, মিসড অ্যাবর্শন বলি, একটা হচ্ছে সেপটিক অ্যাবর্শন, এই সেপটিক অ্যাবর্শন করি। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে নিজের থেকে যে ইনডিউস অ্যাবর্শন, যেটা একটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাবর্শন, আরেকটা হচ্ছে ইনডিউস অ্যাবর্শন। এখন কেউ যদি নিজে থেকে করে সেটা হচ্ছে ইনডিউস। এখন ইনডিউস কিন্তু সব জায়গায় যে সে চাইলেও না বাচ্চা, সেরকম কিন্তু না। অনেক সময় আছে যে তার
এমন কোনো ডিজিজ আছে যার জন্য তার বাচ্চাটা কন্টিনিউ করতে পারবে না, এই বাচ্চাটা এমন কোনো প্রবলেম আছে যে এই বাচ্চাটাই সে তার মানে টার্ম পর্যন্ত সে যেতে পারবে না, অথবা এই বাচ্চাটা জন্মালে বাচ্চাটা বিকলাঙ্গ হবে, এগুলো কিন্তু ইনডিউস অ্যাবর্শন। তার মানে কি মেডিকো লিগাল প্রবলেম আছে। সবসময় যে পেশেন্ট চাইলেও অ্যাবর্শন করলে ব্যাপারটা কিন্তু তা না। তো এইটা একটা, আর ওই আমি যেটা বলছেন তারপরে একটা হচ্ছে মিসড অ্যাবর্শন আছে, এই মিস ক্যারেজের সাথে কিছুটা এটা যায়। এটা হচ্ছে যে মিসড অ্যাবর্শনে বাচ্চাটা পেটের ভিতরেই থাকে কিন্তু বাচ্চাটার হার্টবিট পাওয়া যায় না, বাচ্চাটা ছিল একসময় হার্টবিট, এখন হার্টবিটটা নাই, এটাকে আসলে মিসড অ্যাবর্শন বলি। ওইটা একটা জিনিস যেটা ভিতরেই রয়ে যায়, ওটা বের হয় না, পরে এটাকে আমরা হয়তো বা মেডিকেল কোনো মেডিসিন দিয়ে অথবা ছোটো সার্জারি ডিএনসি মাধ্যমে আমরা এটা আসলে বের করে নিয়ে আসা হয় এটা। কিন্তু মিসক্যারেজ একটা আমাদের পপুলেশন মানে মানুষ এটাকে আসলে ইউজ করে, কিন্তু মিসক্যারেজ শব্দটা কিন্তু আমাদের বইয়েও কিন্তু খুব একটা ইউজ হয় না। আপনার কাছে একটু জানতে চাইবো যে যেটা বলছিলাম যে এখন তো আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 30 ঊর্ধ্ব যারা তখন তারা আসলে ফার্স্ট বেবি নেওয়ার ইনিশিয়েটিভ নিচ্ছে এবং অধিকাংশ বলবো না কিন্তু খুব বড় একটা জনগোষ্ঠী, বিশেষ করে নারী জনগোষ্ঠী, তারা এরকম অ্যাবর্শন বা মিসক্যারেজের মতো সিচুয়েশন তারা কিন্তু ফেস করছে। এটার পেছনে তার বয়সটা কি খুব বড় অবস্টেকলস হিসেবে কাজ করছে? আসলে বাচ্চা নেবার আপনি যেটা তো থাইরয়েডের কথা বলেছেন, হ্যাঁ যে আমরা যেটা বলি থাইরয়েড বাচ্চার কথা কিন্তু আমরা এটা বলি যে হাই রিস্ক প্রেগনেন্সি মানে কিন্তু 30 ঊর্ধ্ব মা, জি যে 30 বছর পরে সে বাচ্চা নিচ্ছে, এটাকে আমরা অলরেডি এটাকে ক্যাটাগরাইজে ফেলে দিচ্ছি, এটা হাই রিস্ক মাদার। আর 35-এর পরে আমরা বলছি বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক কম। তো অলরেডি যার 30 সে কিন্তু অলরেডি হাই রিস্ক। তার হাই রিস্ক কেন? কারণ এই বয়সে তার ডায়াবেটিস হতে পারে, এই বয়সে তার হাইপার টেনশন ডেভেলপ করতে পারে, হয়তোবা সে তার নেই, তার ডায়াবেটিস নেই, তার হাইপার টেনশন, যখন সে প্রেগনেন্সি মানে পজিটিভ আসবে, এই যে তার যে ওয়েটা, যে রাস্তাটা, গর্ভকালীন যে সময়টা, এই সময়টার ভিতরে তার দেখা যায় যে তার ডায়াবেটিস ধরা পড়ছে, তার হাইপার টেনশন ধরা পড়ছে। তো সেই জন্যই আসলে এদের অ্যাবর্শনের রেটটা আসলে বেশি। আর তাছাড়া বাচ্চা নেবার ভালো একটা বয়স হচ্ছে 22 থেকে 26 বছর আমরা বলি, এটা হচ্ছে খুব সুন্দর একটা সময় যে এই সময় বাচ্চা নিতে বলা হয়। কিন্তু সব সময় তো আসলে চাইলেই সব কিছু করা যায় না, হয়তো বা অনেক রকমের পারিবারিক সমস্যা থাকে, তার চাকরিজনিত প্রবলেম থাকে, আবার বিয়েও তো ইদানিং হতে হতে আপনার 28-29 বছর বয়স অনেক সময় হয়েই যায়। সুতরাং সেই জন্য এই 30 বছর বয়সে এই সময় যেহেতু অ্যাবর্শনের রেটটা বেশি, সুতরাং অবশ্যই আমি যারা এই সময় বাচ্চা নিতে চাইবে তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তারা অবশ্যই বাচ্চা নেবার আসে, যেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং, তারা একটা কাউন্সেলিং করতে আসবে। এই কাউন্সেলিংয়ে তার কোনো প্রবলেম আছে কি না, দরকার হলে কিছু ইনভেস্টিগেশন যদি করে নেওয়া যায়, যেমন তার ফাইব্রয়েড আছে কি না, তার জরায়ুতে কোনো প্রবলেম আছে কি না, তার থাইরয়েডের প্রবলেম আছে কি না, তার পিসিওএসে কোনো সমস্যা হচ্ছে কি না, তার ডায়াবেটিস আছে কি না, বা প্রেশারের কোনো সমস্যা, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা যদি একটু টেস্ট করে নিয়ে যদি দেখি সে ভালো আছে, অথবা যদি প্রবলেম থাকে আমরা তার ট্রিটমেন্ট দিব, সেই ট্রিটমেন্ট নিয়ে সেগুলোকে সে একটা মানে নর্মাল লেভেলে আসলে তখন সে বাচ্চা নিতে পারে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে 30 ঊর্ধ্ব নারী যারা রয়েছে তারা যদি কনসিভ করতে চায় এরকম প্রি কনসেপশনাল কাউন্সিলিং যদি নিয়ে নেয়, তাহলে কিছুটা তাদের রিস্ক ফ্যাক্টর যেটা সেগুলোকে আসলে কমানো সম্ভব। আমরা এই বন্ধ্যাত্ব এবং মিসক্যারেজ নিয়ে আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে, হরমোনাল জনিত একটা সমস্যা। এটা সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয়, যাতে তার এই পিসিএসটা আসছে কি না সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে, পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়, আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে
একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে, এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয়, তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায়, এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে, তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে। এই যে সফট ড্রিঙ্কস খাওয়া, এগুলো বন্ধ করতে হবে। ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে। প্রসেস খাবার, ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে, এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে, এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা, এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে, আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায়, তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায়। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো কমপ্লিকেশনস তেমন কিছুই নেই, তার হয়তো থাইরয়েড থাকলে সেটা কন্ট্রোলে, হাইপারটেনশন থাকলে সেটাও কন্ট্রোলে, কিন্তু তারপরও তার বারবার মিসক্যারেজ হচ্ছে। তো তাদের ক্ষেত্রে কি ইন ফিউচারে বলা যেতে পারে যে সেটা একেবারেই বন্ধ্যাত্বের দিকে চলে যেতে পারে? আসলে এটা এটা একটা ব্যাপার যেটা থাইরয়েড আপনার কন্ট্রোলে, কিন্তু কিছু ডিজিজ আছে যেটা হচ্ছে জেনেটিক ডিজিজ আমরা বলি। এই জন্য এদেরকে আসলে জেনেটিক কাউন্সেলিং বা জেনেটিক কিছু ইনভেস্টিগেশন করা হয়। সেখানে যদি কোনো প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে যদি এদের আসলে দেখা যায় যে নর্মাল হয়তো কনসেপ্ট করছেই না, বা কনসেপ্ট করলে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে হয়তো বা আমরা পিজিটি যেটা বলি, মানে প্রি কনসেপশন কাউন্সেলিং করি, সেরকম হচ্ছে টেস্ট বেবির মাধ্যমে যেটা এমব্রায়োটা তৈরি হয়, সেই এমব্রায়োটাকে আমরা এটা আসলে আমাদের দেশে একটা দুটো সেন্টারে হয়তো হচ্ছে, আমাদের দেশে অত বেশি এটা নাই। সেটা তাকে সেই ভ্রূণটা দেবার আগেই ওই ভ্রূণটা থেকে আমরা দেখে নিব তার কোনো ভ্রূণে কোনো জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা। সেই ক্ষেত্রে সেই যেইটাতে প্রবলেম নাই সেই ভ্রূণটাকে দিয়ে সে তার কনসেপশনের চেষ্টা করা হয়। বেসিক্যালি যার বারবার বাচ্চা অ্যাবর্শন হয় সে কিন্তু আসলে বন্ধ তো সে কখনোই না, তাকে আমরা বলি যে আরপিএল বলি, রিপিটেড প্রেগনেন্সি লস বলি। এটা একটা আলাদা একটা ইস্যু। তো এরকম আছে যে আর সে কখনো লাইভ বার্থ তার হয়ই নাই, এমনও হয় না যে তা না। তবে সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং করে, জেনেটিক ইনভেস্টিগেশন করে সেই ক্ষেত্রে এগুলা চেষ্টা করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে তো আমরা বলতে পারি যে মানসিকভাবে পজিটিভ থাকাটাও অনেক বেশি অবশ্যই, ইম্পর্টেন্ট। হতাশা অবশ্যই। না হয়ে ট্রিটমেন্ট কন্টিনিউ করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেভাবে ডাক্তার আসলে তাদেরকে বিভিন্ন মেনটেনেন্সের কথা বলেন সেভাবে যদি চলা যায়, আমার কাছে মনে হয় যে আসলে In the long run চেষ্টা সে করলে ভালো pregnant একটা হলেও রেজাল্ট হতে তারা পারে, পাবেন। right? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় অনেক কিছুই জানতে পারলাম এই বন্ধ্যাত্ব এবং মিসক্যারেজ সম্পর্কে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হঠাৎ করে দেখা যাচ্ছে পেটে প্রচণ্ড ব্যথা, তার সঙ্গে হয়তো তার একটু জ্বর অথবা বমি, এই সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে চলে আসে। একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করে আমরা হয়তো দেখলাম যে তার হয়তো জরায়ুর মানে পাশে
মহিলাদের যেটা থাকে দুই পাশে দুইটা ডিম্বাশয়, একটা ডিম্বাশয়ে হয়তো তার কোনো কারণে একটা সিস্ট হয়েছে বা একটা টিউমার হয়েছে। ওভারিয়ান টিউমারটা আসলে বিনাইন একটা কন্ডিশন, বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি ওভারিয়ান সিস্ট। আচ্ছা। এটা কিন্তু মোটামুটি সিমেট্রিক্যাল টার্ম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।